এরা ঈদ পরবর্তী রসায়ন দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো তোমাদের এই মুহূর্তে ঈদ পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা ঈদের পরবর্তী ক্লাসগুলো একেবারে নতুন টপিক্সের উপর নিব। সেই নতুন টপিক্সগুলো হচ্ছে তড়িৎ রসায়নের উপর, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায়ের চতুর্থ অধ্যায়টা, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আমার তড়িৎ রসায়নের প্রথম ক্লাস। তো তোমরা যেখান থেকে যেখানে আসো সেখান থেকেই ক্লাসগুলো শেয়ার করে দাও, বেশি সংখ্যক স্টুডেন্টকে জানিয়ে দাও। তাছাড়া আমার ক্লাসটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, সব কিছু কথাবার্তা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো তুমি একটু আমাকে শেয়ার করো, তাহলে আমি তোমাদের ক্লাসটা শুরু করতে পারি। তার আগে আমার পেজ এবং আমার নিজের আইডি থেকে ক্লাসটাকে একটু শেয়ার করে দিই। তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকো। তো আমরা আজকে শুরু করি। আমাদের আজকের বিষয় হচ্ছে তড়িৎ রসায়ন। তাহলে প্রথমেই প্রশ্ন আসছে যে রসায়নটাকে তড়িতে আমরা কিভাবে ব্যবহার করব। তড়িতে ব্যবহার করাটা আসলে আধুনিক রসায়নের এটা একটা বড় অংশ। তুমি রসায়ন না পড়লেও অন্য যে কোনো বিষয়ে পড়লেও এই তড়িতের ব্যবহারটা বা তড়িৎ বিষয়ে আলোচনাটা তোমার সামনে আসবেই। তো সামনে যেহেতু আসবেই, তাহলে এটা তোমাকে পড়তেই হবে। কেন পড়তে হবে? আমরা বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমরা এখান থেকে কিভাবে আগের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বা খনিজ জ্বালানি থেকে কিভাবে আমরা আসলে অন্যান্য জ্বালানিগুলো ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। তো সেই বিষয়গুলো আলোচনা করার জন্যই এই তড়িৎ রসায়নটা একেবারেই আধুনিক একটা ব্যাপার। এই তড়িৎ রসায়ন ব্যবহার করে আমরা কি করতে পারবো? আমরা এই জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে তড়িৎটাকে জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবো। আবার এটা আমরা এরকম কাজও করতে পারবো, কোষ তৈরি করতে পারবো, ইলেকট্রিক কার তৈরি করতে পারবো, জেট ইভি অর্থাৎ জিরো ইমিশন ভেহিকেল, যেটা পরিবেশের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক পদার্থ নির্গমন করে, সে বিষয়টাও আমরা আলোচনা করতে পারবো। আসলে এইগুলাই হচ্ছে তড়িৎ রসায়নের মৌলিক ব্যাপার। তো আমরা তোমাদের আলোচনার বিষয়ে প্রথমেই আলোচনায় জানি যে তড়িৎ রসায়ন বিষয়টা কি। তড়িৎ রসায়ন জিনিসটা কি, এর প্রয়োগটা কোথায় কোথায় করা হয়, এটা সম্পর্কে আমি আগেই বলে নিচ্ছি যে আজকে শুধু আমাদের প্রাথমিক আলোচনা। তাহলে প্রাথমিক আলোচনায় এই বিষয়গুলো আলোচনা করব। বিস্তারিত হয়তো প্রত্যেক দিন এই ক্লাসে আমার 8-10টা ক্লাস লাগতে পারে, এই অধ্যায়টা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করতে পারবো। যদি তোমরা সাথে থাকো তাহলে ইনশাল্লাহ এটা শেষ করা যাবে। তাহলে আমরা তড়িৎ রসায়নটা সম্পর্কে জানি। রসায়ন তো একটা অংশ, রসায়নের একটা শাখা হচ্ছে তড়িৎ রসায়ন, যে শাখাটার মধ্যে ইলেকট্রন অথবা আয়নের পরিবাহিতা, আয়নের পরিবাহী ধর্ম, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত গতিবেগ, গতিময়তা, সাম্যাবস্থা, এই আয়ন এবং ইলেকট্রন সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে আমরা তড়িৎ রসায়ন বলে থাকি। তার মানে রসায়নের যে শাখায় রাসায়নিক পদার্থের ইলেকট্রন আদান প্রদান ক্ষমতা বা আয়ন বিনিময় ক্ষমতার বিস্তারিত গতিময় বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই অংশটাই হচ্ছে তড়িৎ রসায়ন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আজকে আমি আমার প্রাতিষ্ঠানিক কাজে প্রতিষ্ঠানে আসি এবং সেখান থেকেই তোমাদের সাথে অনলাইনে সংযুক্ত হচ্ছি। আমার কথা কি সমস্যা হচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবা। আমরা যদি তড়িৎ রসায়নের বিষয়গুলোর প্রয়োগের কথাটা বলি, আমরা 9-10-এ বিষয়গুলো পড়ে আসছি। ইলেকট্রোলাইটিক পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ, এইগুলা আসলে তৈরি করা হয় এই তড়িৎ রসায়নের নিয়মাবলী মেনেই। তার মানে তড়িৎ রসায়নটার এইটা একটা প্রয়োগ যে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ ঠিকঠাকভাবে তৈরি করার জন্য এই বিষয়গুলো আমরা করে থাকি। তো অনেকেই তোমরা জয়েন করতেছো, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা জানাও। আবির বলতেছো আসসালামু আলাইকুম স্যার, কলেজে ক্লাস করাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমি কলেজে ক্লাস করাচ্ছি। ইসমাম অল ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। এই বিষয়গুলো কলেজে ক্লাস করাচ্ছি, তোমরাও কলেজে থেকেই হয়তো ক্লাসটা করতে পারতা। এই সময়ে দোয়া করো আল্লাহর কাছে যেন দ্রুতই সব কিছু স্বাভাবিক করে তুলেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ইলেকট্রোপ্ল্যাটিং, একটা শব্দ তোমরা খুব পরিচিত, ইলেকট্রোপ্ল্যাটিং, তারপরে গ্যালভানাইজিং, ভলকানাইজিং, এইগুলা আসলে এই তড়িৎ বিশ্লেষণের প্রয়োগেই। তারপরে আমরা সঞ্চয়ে কোষ তৈরি করি, সঞ্চয়ে কোষ, তারপরে
সঞ্চয় কোষের সাথে সাথে তোমরা আবার ফুয়েল সেল, খুবই আধুনিক একটা ব্যাপার। ফুয়েল সেল, এই ফুয়েল সেল সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা জানতে পারি কোথায়? ওই তড়িৎ রসায়নে। তাহলে এই হচ্ছে তড়িৎ রসায়নের বিপ্লব। এখন আসো পরবর্তী আলোচনায় আমরা যাই। পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ। পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে পরিবাহী কারা? এই পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তোমরা এটা অনেক আগে থেকেই জানো। একটা হচ্ছে পরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। মানে পরিবাহী, অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। তাহলে পরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ খুব সহজেই চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। আমরা আবার একটু কোট করি ব্যাপারটা, কি বলছি? পরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ খুব সহজেই চলাচল করতে পারে তাদেরকে বলতে পারি পরিবাহী। এগুলো জানো তোমরা, কিন্তু জানা বিষয়গুলো আমি প্রাথমিক ধারণাতে আরেকবার একটু শেয়ার করছি। তারপরে এখানে পরিবাহী গেল, এরপরে অর্ধপরিবাহী কারা? যাদের মধ্য দিয়ে আংশিক তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে অর্ধপরিবাহী বলে। তোমরা এটাও পড়ছো, ফিজিক্সেও পড়ছো হয়তো, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে অর্ধপরিবাহীর বিষয়। তারপরে আসো আমরা কুপরিবাহী কোনগুলা? যেগুলার মধ্যে দিয়ে মানে অপরিবাহী কোনগুলা? কুপরিবাহী আর অর্ধপরিবাহী কিন্তু এক জিনিস। আর অপরিবাহী ব্যাপারটা হচ্ছে কি, একেবারেই যেগুলার মধ্যে দিয়ে তাপবিদ্যুৎ যেতে পারে না, যেমন তুলা, কাঠ, তারপরে তোমার কাঁচ, এইগুলো হচ্ছে অপরিবাহী। তার মানে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপবিদ্যুৎ কখনোই চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী পদার্থ। তাহলে আমরা পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থ কয় ভাগে ভাগ করতে পারি একটু বলো তো দেখি। কয় ভাগে ভাগ করতে পারি তোমরা কমেন্টে বলো। 3 ভাগে। কি কি? একটা হচ্ছে অর্ধপরিবাহী, আরটা হচ্ছে পরিবাহী, আরটা হচ্ছে অপরিবাহী। এখন আসো তাহলে আমরা এই তিনটা সম্পর্কেও জেনে ফেললাম যে তড়িৎ রসায়ন কি, তড়িৎ রসায়নের প্রয়োগ এবং পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ। এখন আসো ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সম্পর্কে জানবো। তাহলে আমরা পরিবাহী নিয়ে আলোচনা করব। কেন পরিবাহী নিয়ে আলোচনা করব? কারণ আমরা তো তড়িৎ রসায়ন পড়তেছি, আর তড়িৎ রসায়নটা পরিবাহিতার উপরেই নির্ভর করতেছে। তার মানে এটা পরিবাহী নিয়ে আলোচনা করব। তাহলে পরিবাহীকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দাতব পরিবাহী, দাতব পরিবাহী, আর একটা হচ্ছে বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তার মানে পরিবাহী কয় ধরনের? বিশ্লেষ্য পরিবাহী 2 ধরনের। তোমাদেরকে যদি দাতব পরিবাহী কথা বলি, দাতব পরিবাহী কারা? বা ইলেকট্রনীয়, এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। আমরা এটা সবচেয়ে বেশি পরিবাহিতা আমাদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে, পরিবাহী ধর্মের ক্ষেত্রে ব্যবহার সবচেয়ে বেশি করে থাকি। যেমন আমরা ওই যে ইলেকট্রিক তার, ওয়্যারিং, আমার এই যে মাইক্রোফোনের তার, এই যে সবগুলা ব্যাপারগুলা, এগুলা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এর মধ্যে দিয়ে যে ইলেকট্রন পাস হইতেছে, তো ইলেকট্রন পাস হওয়ার পরে কোনো রকম রাসায়নিক পরিবর্তন ঘটতেছে না। তার মানে যে সকল পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে না তাদেরকেই দাতব পরিবাহী বলা হয়। তাহলে দাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে সেই সকল পদার্থ যাদের মধ্য দিয়ে ইলেকট্রন পাস হয়, আর ইলেকট্রন পাস হলে কোনো রকমের রাসায়নিক পরিবর্তন ঘটে না। তার মানে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ ও বিদ্যুৎ প্রবাহের সময় কোনো রকমের রাসায়নিক পরিবর্তন ঘটে না তাদেরকে আমরা দাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী বলি। তোমাদের উদাহরণ হিসেবে তোমরা অনেক জানো যে কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তুমি আয়রনও একটা দাতব পরিবাহী বলতে পারো। সকল ধাতুই কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী বা দাতব পরিবাহী। সকল ধাতুই ইলেকট্রনীয় পরিবাহী বা দাতব পরিবাহী। একটা মাত্র অধাতু আছে যেটা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করে। তো তোমরা যদি জানা থাকে সেটা একটু শেয়ার করো তো দেখি। একটা মাত্র অধাতু যেটা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে ক্রিয়া করে, তোমরা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, সেটা কি? ইলেকট্রনীয় পরিবাহী অধাতু হতে পারে ডায়মন্ড, না না না, আসলে এটা না। আমরা কি বলছি আবার একটু মনোযোগ দাও। দাতব পরিবাহী, একটা দাতব পরিবাহী আছে যেটা ধাতু না কিন্তু দাতব পরিবাহী, সেটার নাম বলো তোমরা কমেন্টে। আমি পরবর্তীতে যাই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে।
তাহলে তড়িৎ বিশ্লেষ্য কি? যেমন আমরা আয়নিক লবণগুলাকে যদি চিন্তা করি, আয়নিক লবণগুলাকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো তখন এটা ক্যাটায়ন এবং অ্যানায়নে তড়িৎ প্রবাহের মাধ্যমে বিশ্লিষ্ট করা যায় এবং তার মধ্যে দিয়েও তাপবিদ্যুৎ যায়। তাহলে সেটা কিভাবে যায়? সেটা ইলেকট্রনের মাধ্যমে না, আয়নের মাধ্যমে। তখন আয়নটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করে। তো নতুন পদার্থ তৈরি করার কারণে এখানে রাসায়নিক পরিবর্তন হয়। তার মানে যে সকল পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় তাপ ও বিদ্যুৎ কি হয়, প্রবাহের সময় রাসায়নিক পরিবর্তন হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তাহলে আবার একটু লক্ষ্য করো, আমরা যদি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর সংজ্ঞা দেই, যে সকল পদার্থের মধ্য দিয়ে গলিত অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হয়ে যায় এবং আয়নগুলো তড়িৎ পরিবহনে অংশ নেয়, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে দাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তাহলে বুঝতে পারছো কিনা একটু বলো। গ্রাফাইট, হ্যাঁ থ্যাংক ইউ আবির। গ্রাফাইট এই ইলেকট্রনীয় পরিবাহী, যেটা অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। তার মানে অধাতু, এটার সাথে গ্রাফাইটও কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বিষয়টাও জেনে ফেললাম। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে কি সকল আয়নিক লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এরকম অনেক লবণ আছে, বিভিন্ন লবণ সমূহ, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে লবণ ছাড়াও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আছে, সেগুলো যদি দুই একটা জানা থাকে একটু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, সেই বিষয়টা একটু শেয়ার করা যায় কিনা দেখো। তাহলে এরকম আমরা পরিবাহীর সংজ্ঞা শিখলাম। পরিবাহীর দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই ইলেকট্রনীয় পরিবাহীর যদি, ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর যদি কিছু বৈশিষ্ট্য বলতে বলি, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, এদের মধ্যে দিয়ে কি পাস হয়, আয়ন নাকি ইলেকট্রন? অবশ্যই ইলেকট্রন প্রবাহিত হয়। এদের মধ্যে দিয়ে কি প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহিত হয়। তো আমরা এটা জানি যে ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। 2 নম্বর, এর মধ্যে দিয়ে যখন কোনো ইলেকট্রন প্রবাহিত হয় রাসায়নিক পরিবর্তন ঘটে নাকি ঘটে না? তো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তার মানে ইলেকট্রনীয় পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে না। একটু শুনতে শুনতেই মনে রাখো, এগুলা ঘটে না। তারপরে 3 নম্বরটা, আমরা এটা স্থায়িত্ব অনেক বেশি হয়। তোমাদের নিজেদের গৃহস্থালী কাজে যে তারটা ব্যবহার করছো, এটা হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এমনকি 20 বছর আগে ব্যবহার করা তার, কিন্তু এখনো ঠিকঠাক আছে। কেন? ওইটা আসলে রাসায়নিক পরিবর্তন হয় না দেখে এটার স্থায়িত্ব অনেক বেশি হয়। তার মানে এটা স্থায়িত্ব অনেক বেশি হয়, স্থায়িত্ব অনেক বেশি হয় ইলেকট্রনীয় পরিবাহীগুলোর। আচ্ছা, আরেকটা বিষয়, স্থায়িত্ব বেশি এটাই না, শুধু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীদের নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া নাও যেতে পারে। কখনো কখনো হয়তো বিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়। নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তড়িৎ প্রবাহ পাওয়া যায়, নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তার মানে দাতব পরিবাহীর বৈশিষ্ট্যগুলো আমরা অনেকগুলাই পড়ে ফেললাম। দাতব পরিবাহী কি, দাতব পরিবাহী কীভাবে আমরা ব্যবহার করে থাকি, সেই বিষয়টা আমরা শিখে ফেললাম। এখন আসো, যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কয়েকটা বৈশিষ্ট্য বলি। যেমন প্রথমটা, এখানে কি ইলেকট্রন প্রবাহ নেয় নাকি আয়ন প্রবাহিত করে? একটু বলো তো দেখি, যে বিশ্লেষ্য পরিবাহীতে কে অংশ নেয়? বিশ্লেষ্য পরিবাহীতে অংশ নেয় কে? বিশ্লেষ্য পরিবাহীতে অংশ নেয় তোমার আয়ন। 2 নম্বর, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে, অবশ্যই রাসায়নিক পরিবর্তন ঘটে। কেন? ওইটার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার পরে ধাতুতে পরিণত হয়, বা ধাতু আয়নে পরিণত হয়, অধাতু গ্যাসে পরিণত হতে পারে, এরকম আমরা দেখব সামনে। স্থায়িত্ব কম হয়, কারণ এটার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খুব দ্রুত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করে ফেলে, যার কারণে স্থায়িত্ব কম হয়। তারপরে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যেতে পারে, কিন্তু নাও পারে। আবার এগুলার জন্য উচ্চ শর্ত প্রয়োগ করতে হয়, যেমন লবণ সেতু ব্যবহার করতে হয়। লবণ সেতুর মান এর উপর নির্ভর করে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যাবে কিনা। তাহলে আশা করছি এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বৈশিষ্ট্যগুলো তোমরা এটার সাথে তুলনা করেই পারবা।
হ্যাঁ, এইটার সাথে তুলনা করেই আমার মনে হয় 4-5টা বৈশিষ্ট্য বা তোমরা বইয়ের সহযোগিতা নিতে পারো। বইয়ের সহযোগিতা তো ভালো কিছু করতে হলে নিতেই হবে, এটা নিবা। তার মানে আমরা পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং ইলেকট্রনীয় পরিবাহী সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। যদি তুলনা আসে তাও পারবা, কিন্তু যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে তুলনা, এদের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবে ধারণা দিতে পারবা আশা করতে পারি। তো তোমরা পারবা কিনা সেটাও তোমরা একটু জানাও, কারণ আমার উপর তো নির্ভর করতে হবে না, তোমার বিষয়গুলো তোমার জানা থাকতে হবে। এখন আসো তড়িৎ বিশ্লেষণ কি, এর কৌশলটা কি, এটা সম্পর্কে একটু জানি। আমরা আবার বলতেছি, আমরা শুরু করছিলাম পরিবাহী নিয়ে। পরিবাহী কারা? যাদের মধ্যে দিয়ে তাপবিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে। তারপরে এই পরিবাহী ধর্মীর উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। আমরা পরিবাহী নিয়ে গবেষণা শুরু করছি। পরিবাহী 2 ধরনের, ইলেকট্রনীয় পরিবাহী এবং ধাতব পরিবাহী, অথবা আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেহেতু তড়িৎ রসায়ন, আসলে বিশ্লেষণ নিয়ে, ইলেকট্রনীয় পরিবাহী নিয়ে খুব একটা আলোচনা নাই, বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আলোচনা, সেটাই আমরা আলোচনা করতে যাচ্ছি এখন, যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে, আমরা একটু আগেই পড়ছি, যে সকল পদার্থের মধ্যে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাটায়ন এবং অ্যানায়নটা সুনির্দিষ্টভাবে আলাদা হয়ে যায়, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর এই কৌশলটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আমরা এটা পড়ে আসছি আগে থেকেই। তাহলে তড়িৎ বিশ্লেষণের বিষয়টা তোমরা জেনে নিতে পারবে একটু সহযোগিতার মাধ্যমে। তাহলে আসো তড়িৎ বিশ্লেষণ বিষয়টা সম্পর্কে জানি। তড়িৎ বিশ্লেষণ কি? যে গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হয়ে যায়, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে সকল পদার্থের এই তড়িৎ বিশ্লেষ্য হয় তারা তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই যে ঘটনাটা ঘটলো, বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাটা ঘটলো, সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে বুঝতে পারছো কিনা? তাহলে আমরা একটু লক্ষ্য করো, যদি সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষ্য করি তাহলে কি হয়ে যাবে? সোডিয়ামটা আলাদা হয়ে যাবে আর ক্লোরাইডটা আলাদা হয়ে যাবে। যদি কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কপার 2+টা আলাদা হবে, সালফেটটা আলাদা হবে। পরে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। তড়িৎ বিশ্লেষণ কিন্তু জারণ বিজারণ, আর এখানে অন্য রিয়াকশন নিয়ে চিন্তা করব না, অবশ্যই রেডক্স রিয়াকশন নিয়েই চিন্তা করব। আমরা জারণ পড়ে আসছি, জারণ মানে সারণ, জারণ সংখ্যার বারণ, আর এটার অপোজিটটা হচ্ছে বিজারণ। তাহলে আমরা এটা জারণ বিজারণ সম্পর্কে জানি। কিন্তু তাহলে আসো, এরকম যদি অ্যালুমিনিয়াম সালফেটকে আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে বিশ্লিষ্ট হবে। কিভাবে বিশ্লিষ্ট হবে? অ্যালুমিনিয়ামটা 3+টা আলাদা হয়ে যাবে আর সালফেটটা আলাদা হয়ে যাবে। এগুলা বিস্তারিত আমরা এই অংশেই পড়ব। তাহলে এভাবে আমরা তড়িৎ বিশ্লেষ্য, এদেরকে বলতেছি তড়িৎ বিশ্লেষ্য, আর এই আলাদা করার কৌশলটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি আর তড়িৎ বিশ্লেষণ কি, এই বিষয়টা তোমাদের পরিষ্কার কিনা একটু আমাকে জানাও, যে তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে তোমাদের সব কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। আমার মনে হয় দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক। একটু ক্লাসে থাকো। প্রথম থেকেই আমরা তড়িৎ বিশ্লেষণ কৌশল পড়ব। এখন তড়িৎ বিশ্লেষণ কৌশল পড়ার সময় আমরা তড়িৎ বিশ্লেষণ কৌশল পড়তে গেলে, এটা 9-10-এ পড়ে আসছো, আবার আমরা সেই বিষয়টাই একটু আলোচনা করব। তাহলে কিভাবে সেটা আলোচনা করব? আমরা এখন আলোচনা করব সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়? তাহলে একটা চিত্র আঁকতেছি, তোমরাও এটা পরিচিত জিনিস, তোমরা অনেকবার দেখছো। এরকম তড়িৎ বিশ্লেষণ, বাইরে থেকে তড়িৎ দিতে হবে। আর তড়িৎ রাসায়নিক অংশ, এই অংশটা আগেকার সিলেবাসে আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন 2টা অধ্যায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছিল তড়িৎ বিশ্লেষণ কোষ, আর একটা ছিল তড়িৎ রাসায়নিক কোষ। আর এখনকার সময়ে আধুনিক আরও কিছু বিষয় অ্যাড করার মাধ্যমে এটাকে কিন্তু তোমার একটা অধ্যায়ে নিয়ে আসা হয়েছে। তার মানে তোমাদের জটিল করে ফেলছে এটা বলা যাবে না, আরও সহজ করে ফেলছে, বিস্তারিত করে ফেলছে, সহজ করে ফেলছে। তাহলে এরকম আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানবো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের জন্য একটা কাঁচ বা চীনামাটির পাত্র নিব। পাত্র নেওয়ার পরে এখানে সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন নিব, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বা ব্রাইন নিব। তাহলে ব্রাইন নেওয়ার পরে এখানে কি করব? গ্রাফাইটের 2টা দণ্ড প্রবেশ করাবো, গ্রাফাইটের দণ্ড প্রবেশ করাবো।
গ্রাফাইট দণ্ড প্রবেশ করাবো। এখানে দুইটা গ্রাফাইট দণ্ড প্রবেশ করালাম। তাহলে গ্রাফাইট দণ্ড প্রবেশ করানোর পরে এখানে তামার তারের সাহায্যে বা কপারের তারের সাহায্যে ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম। তাহলে ব্যাটারির সাথে যেটা ঋণাত্মক অংশে, ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যেটা যুক্ত করব সেটা একটা তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, সবটাই ঋণাত্মক হয়ে যাবে। আর যেটা ধনাত্মকের সাথে যুক্ত করব সেটা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে ক্রিয়া করবে। ব্যাটারির ধনাত্মকের সাথে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মকের সাথে যুক্ত যেটা এটা সমস্তটা ধনাত্মক হয়ে যাবে, আর ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যেটা সেটা সমস্তটাই ঋণাত্মক হয়ে যাবে। এভাবেই তড়িৎ প্রবাহ চালনা করলে এটা আর এরকম থাকবে না, বিশ্লিষ্ট হয়ে যাবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণটা এই ক্ষেত্রে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, আসলে অ্যানোড ক্যাথোডটা এক একটা কোষের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এই জন্য তুমি কমন ভাবে জানবা অ্যানোড মানে হচ্ছে জারণ তড়িৎদ্বার আর ক্যাথোড মানে হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। তার মানে অ্যানোড হচ্ছে যেটার মধ্যে ইলেকট্রনের ত্যাগ ঘটবে সেটাকে অলওয়েজ আমরা অ্যানোড বলবো, আর যেটার মধ্যে ইলেকট্রনের গ্রহণ ঘটবে সেটাকে বলবো ক্যাথোড। তাহলে আমরা বিষয়টা মনে হয় ক্লিয়ার। অ্যানোড কোনটা, যেটার মধ্যে জারণ ঘটবে, তাহলে যেখানে জারণ ঘটবে সেটা হচ্ছে অ্যানোড, আর যেটার বিজারণ ঘটবে সেটা হচ্ছে ক্যাথোড। অনেকেই বলি ডান তড়িৎদ্বার বাম তড়িৎদ্বার, আসলে ডান বাম তুমি চেঞ্জ করে দিতে পারো, ব্যাটারি উল্টায় দিতে পারো, তখন তুমি ডান বাম নিয়ে চিন্তা করলে দেখা যাবে যে অনেক কিছু ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে অ্যানোড হচ্ছে কোনটা, এটা অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। কেন এটা অ্যানোড, এটা কেন ক্যাথোড, এটা আমরা একটু পরে জানতেছি, একটু পরেই বিস্তারিত বুঝতে পারবো। তাহলে সমস্ত বিবরণটা যদি আরেকবার বলি, বর্ণনামূলক আজকের পড়াশোনাগুলা তোমাদের কমেন্ট করার খুব একটা বেশি সুযোগ নাই, কারণ হচ্ছে এগুলা ম্যাথমেটিক সামনে আছে, আমরা সামনে আস্তে আস্তে যাব আরও এগুলা। আজকে প্রাথমিক ধারণাটা তোমাদেরকে দিয়ে রাখছি, পরবর্তী আলোচনায় হয়তো সব বিস্তারিত আলোচনা হবে। তাহলে একটু লক্ষ্য করো, অ্যানোড হচ্ছে যেটা জারণ ঘটে। তাহলে এখানে আবার প্রথম থেকে যদি বিবরণটা বলি, একটি চীনামাটি বা কাঁচ পাত্রে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা ব্রাইন নেই, তার মধ্যে দুইটা গ্রাফাইটের দণ্ড প্রবেশ করাই, গ্রাফাইট দণ্ড দুটিকে তামার তারের সাহায্যে ব্যাটারির সাথে যুক্ত করি। ব্যাটারির সাথে যুক্ত করলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত অংশটি অ্যানোড এবং ঋণাত্মক অংশের সাথে যুক্ত অংশটি ক্যাথোড হিসেবে ক্রিয়া করবে। তারপরে অ্যানোড ক্যাথোড সম্পর্কে ধারণা দিলাম। তাহলে এই সময় তড়িৎ প্রবাহিত করলে নিম্নোক্তভাবে বিশ্লিষ্ট হবে। তাহলে এখানে আমরা কিন্তু জলীয় দ্রবণ নিছি, তার মানে ব্রাইনের সাথে মানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি আছে, তার মানে এখানে কিভাবে আয়নিত হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা যদি জলীয় দ্রবণে নেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, সোডিয়াম প্লাসটা আলাদা হয়ে যায় এবং ক্লোরাইড আয়নটা আলাদা হয়ে যায়। আবার পানিটা বিশ্লিষ্ট হয়, পানি বিশ্লিষ্ট হলে কি হয়, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, এরকম করে আমরা কি করতে পারি, বিশ্লিষ্ট হতে পারে। তারপরে অ্যানোডে কি বিক্রিয়াটা হয় সেটা একটু লক্ষ্য করি, ক্যাথোডে কি বিক্রিয়া হয় সেটা লক্ষ্য করি। তাহলে অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোড মানে হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। ঋণাত্মক তড়িৎদ্বারে কে যাবে, সরি অ্যানোড মানে হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, সেখানে কে যাবে, আসলে এখানে ক্লোরিন এবং আর কি হাইড্রোক্সাইড আয়ন, এই দুইটার মধ্যে কোনটা যাওয়ার সক্ষমতা বেশি, সক্রিয়তা হচ্ছে ক্লোরাইডের বেশি। আমি সক্রিয়তা সিরিজ নিয়ে আগামী দিন আলোচনা করব, আজকে আপাতত একটু জানা রাখো যে ক্লোরাইডের সক্রিয়তা বেশি হয়, ক্লোরাইডটা দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিসে পরিণত হবে, ক্লোরিন। একাধিক ক্লোরিন নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, ক্লোরিন গ্যাস। তাহলে এই ক্লোরিন গ্যাস আকারে অ্যানোডে গিয়ে জমা হবে। তাহলে একটু লক্ষ্য করো, অ্যানোডে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কি ইলেকট্রন সারণ করছে, মানে ত্যাগ করছে নাকি গ্রহণ করছে, ত্যাগ করছে। এই জন্য অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার। এইভাবে অ্যানোডে বিক্রিয়া হয়। তুমি এইভাবেই বলতে পারো যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম ক্লোরাইডটি নিম্নোক্তভাবে বিয়োজিত হয়, পানিও নিম্নোক্তভাবে বিয়োজিত হয়। এই ক্ষেত্রে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে অ্যানোড ধনাত্মক অ্যানোড কর্তৃক ঋণাত্মক ক্লোরাইড আয়ন আকৃষ্ট হয় এবং অ্যানোডের মধ্যে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়। একাধিক অ্যানোড ক্লোরিন নিজেদের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে। আবার ক্যাথোডে বিক্রিয়া, তাহলে ক্যাথোডে বিক্রিয়াটা কি হচ্ছে,
তাহলে ক্যাথোডে বিক্রিয়াটা হচ্ছে এরকম, ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে তো সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের যাওয়ার কথা, সোডিয়াম আয়ন যাওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন আয়নের আকার ছোট হওয়ার কারণে সোডিয়ামের তুলনায় হাইড্রোজেন আয়ন দ্রুত আকৃষ্ট হয়। তার মানে ক্যাথোড থেকে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হয়, একাধিক হাইড্রোজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তার মানে দ্রবণে অবশিষ্ট কি থাকলো, তাহলে দ্রবণে অবশিষ্ট থাকতেছে তোমার কি সোডিয়াম আয়ন আর হাইড্রো অক্সাইড আয়ন। তাহলে এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি কস্টিক সোডা তৈরি করে। তাহলে এটা কিন্তু আমাদের একটা ব্যতিক্রমী বিষয় ঘটে গেল। আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কে কোথায় যাওয়া, তোমরা খুব সহজেই বলতে পারো যে সোডিয়াম এক জায়গায় যাবে, আরেক জায়গায় যাবে কি ক্লোরিন যাবে, এটা খুবই সিম্পল ব্যাপার। কিন্তু না, এই ক্ষেত্রে অলওয়েজ যে একই রকম ঘটনা ঘটবে, লবণটাই শুধু বিশ্লিষ্ট হবে সেটা না, অনেক ক্ষেত্রে পানি বিশ্লিষ্ট হয়ে অপ্রত্যাশিত উৎপাদ তৈরি হয়ে যেতে পারে, যেমনটা এখানে হয়ে গেছে। এখানে কিন্তু অপ্রত্যাশিত উৎপাদ তৈরি হয়ে গেছে। কিরকম, আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করছিলাম, তার মানে সোডিয়ামটা আলাদা হয়ে যাওয়ার কথা ছিল, ক্লোরিনটা আলাদা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সেটা না ঘটে কি হয়ে গেছে, সোডিয়াম আর অবশিষ্ট হাইড্রোক্সাইড নিজেদের মধ্যে যুক্ত হয়ে কস্টিক সোডা তৈরি করে ফেলছে। এই অপ্রত্যাশিত উৎপাদও তৈরি হয়ে যেতে পারে। এই জন্যই এইটা মনে হয় সম্ভবত 2017 সালে প্রশ্নে এটা আসছিল যে সোডিয়াম ক্লোরাইডের সম্ভবত, আমি একজ্যাক্ট এখনো এরকমই আশেপাশে হবে, 17-18 হবে। তো এরকম একটা বিষয় ছিল যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অপ্রত্যাশিত উৎপাদ তৈরি হয়, বিষয়টি বিশ্লেষণ করো। তার মানে এই কারণেই মানে ওই যে সক্রিয়তার ব্যাপারটা আছে, যে সক্রিয়তার কারণেই তড়িৎ বিশ্লেষণটা আসলে এইভাবে ঘটে। তো আমরা মনে হয় এই বিষয়টা পড়ে ফেললাম। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম। এখন যদি তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ বলো, 1 নম্বর প্রয়োগ হলো এই তড়িৎ বিশ্লেষণ করে আকরিক হতে বিভিন্ন ধাতুগুলা তৈরি, সক্রিয়তার যে হলো উচ্চ সক্রিয় ধাতু সেগুলাকে নিষ্কাশন করে থাকি এই তড়িৎ বিশ্লেষণ। তোমরা পড়ে আসো ডাউনের পদ্ধতি, সোডিয়াম নিষ্কাশন, বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, এগুলা কিন্তু অলরেডি তোমরা পড়ে আসছো ছোট ক্লাসে, অর্থাৎ 9-10-এ। এগুলা আর নাই এখানে বিস্তারিত, তবে তোমাদের এই প্রয়োগগুলো আছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় ধাতুর নিষ্কাশনে। 2 নম্বর কথা হলো তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং, ভলকানাইজিং, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এইগুলোর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতে পারি। তারপরে আছে ধাতুর বিশুদ্ধকরণে, একটা অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে রূপান্তর করার ক্ষেত্রেও আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে থাকি। এই বিষয়টাও কিন্তু তোমাদের অনেকেরই জানা আছে। তাহলে এই বিষয়টাও একটু, এই প্রয়োগগুলোও একটু দেখবা। তো আমরা এই প্রয়োগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপরে আরেকটা বিষয় আছে, এই যে ক্যাথোডে গিয়ে অনেক সময় ধাতু জমা হয় বা অ্যানোডে গিয়ে পদার্থ জমা হয়, কি পরিমাণ পদার্থ জমা হয়, কি পরিমাণ ধাতু জমা হয়, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে অ্যাকোমোডেশন খুবই মানে তাড়াহুড়া করে এই ক্লাসটা নিতে হয়েছে, আর কলেজের ব্যক্তিগত কাজের কারণে, হয়তো কলেজের কাজের কারণে এই ক্লাসটা কলেজে এসে নিতে হয়েছে। তো তোমাদের অসুবিধা হতে পারে হয়তো, সেই জন্য দুঃখিত। আর এই ক্লাসটার মধ্যে আমরা কি কি জানলাম সেই বিষয়গুলো একটু আবার রিপিট করতেছি তোমাদেরকে। আমি খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করলাম না আজকে, বিস্তারিত ডিপের বিষয়গুলো আমরা সামনের ক্লাসে হবে। তো এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আবার একটু বলে বলে আমি শেষ করছি। তো প্রথমটা হচ্ছে তড়িৎ রসায়ন জিনিসটা কি, আর তড়িৎ রসায়নটা আমরা কি কি কাজে ব্যবহার করব। আমরা এখন মোবাইলে ব্যাটারি ব্যবহার করি। এটার জন্য কি, যদি তোমার মনে হয়তো, তুমি চিন্তা করো তো দেখি, যে একটা মোবাইল চালাইতেছো, সেটার সাথে একটা ইঞ্জিন জুড়ে দিতে হয়েছে, যেটা পেট্রোল ইঞ্জিন, যে পেট্রোল ভরতে হবে আর এটা তোমাকে মোবাইল চালাইতে হবে। আমি ক্লাস নিতেছি, পেট্রোল ভরতে হতো, তাহলে আমাদের কতটা অসুবিধা হতো। তার মানে এই তড়িৎ রসায়নটা আমাদের দৈনন্দিন জীবনটাকে কতটা সহজ করে দিচ্ছে, সেই বিষয়গুলো উপলব্ধি সামনে আমাদের আরও আছে। তারপরে আমরা পড়ছি যে পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে কিভাবে শ্রেণী বিভাগ করা যায় সেটা জানলাম। তারপরে পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ জানার পরে জানলাম কি, পরিবাহী 2 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি। আমরা জানলাম তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি, ইলেকট্রনীয় পরিবাহী কি, এদের বৈশিষ্ট্য কোনটা বেশি। তোমাকে যদি একটা প্রশ্ন করি,
ইলেকট্রনীয় পরিবাহী সাশ্রয়ী নাকি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সাশ্রয়ী, সেই বিষয়টা একটু কমেন্ট করে জানাও তো দেখি সেটা কি হতে পারে। আচ্ছা, আবার তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণের কৌশল সম্পর্কে জানলাম। এরপরে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অপ্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় কেন, অপ্রত্যাশিত ব্যাপারগুলো পাওয়া যায় কেন, সেই বিষয়টাও আমরা দেখলাম। এভাবেই আমরা তড়িৎ বিশ্লেষণ আমরা করতে পারি। এখন আসো, যদি তোমাকে কেউ প্রশ্ন করে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ, অবশ্যই জারণ বিজারণ। একটু আগে তুমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করছো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যখন করছো তখন ক্লোরাইড আয়ন কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়েছে, তখন ক্লোরিন একাধিক নিজেদের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করছে, তাহলে এখানে কি করছে, জারণ। আর এখানে যখন পানি দিছিল তাহলে পানির মধ্যে কি ছিল, H+, তাহলে H+ ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে H-এ পরিণত হয়েছে, একাধিক H নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি তৈরি করছে, H2। তার মানে এখানে করছে গ্রহণ, গ্রহণ মানে কি, বিজারণ। তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাহলে এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তার মানে তড়িৎ বিশ্লেষণ একটা অবশ্যই জারণ বিজারণ প্রক্রিয়া। কারণ কি, এই ক্ষেত্রে অন্য রিয়াকশন নিয়ে চিন্তা করার দরকার নাই, অধ্যক্ষেপণ কিংবা অন্য রিয়াকশন নিয়ে চিন্তা না করে সহজ চিন্তা করবা যে তড়িৎ বিশ্লেষণে যা বিক্রিয়া ঘটবে সম্পূর্ণ জারণ বিজারণ। আর তড়িৎ বিশ্লেষণটা জারণ বিজারণের উপর বেস করেই প্রতিষ্ঠিত, কারণ এই জারণ বিজারণের মাধ্যমে প্রাপ্ত ইলেকট্রনটাকেই আমরা আসলে ওই প্রাপ্ত ইলেকট্রনটাকে আমরা কি করতে পারি, ওই ইলেকট্রিসিটিতে রূপান্তর করতে পারি। এই জন্যই আমরা এটা ব্যবহার করে থাকি। তো আশা করতেছি তোমাদের এই ক্লাসটা বুঝতে পারছো, যতটুকু আমি প্রথম ক্লাসটা নিলাম সেইটুকু বুঝতে পারছো। নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখা হবে, সেই পর্যন্ত শুভকামনা থাকলো। আর যারা একটু পরীক্ষার্থী স্টুডেন্ট আছো তারা আমার মনে হয় প্রিপারেশনটা ধরে রাখো, সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, তোমরা একটু স্টাডিটা ধরে রাখো। ধরে রাখাটা অনেক কষ্টের, আমি জানি অনেক কষ্টের, তারপরেও ধরে রাখতেই হবে। ধরে না রাখলে তোমার জীবনে এই প্রভাব পড়বে এটা। তো সবাই ভালো থাকো, শুভকামনা থাকলো সবার জন্য, সবাই সাবধানে থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।